নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কথা দিয়েছিলাম যে কিছু কিছু কথাবার্তার সঙ্গে সঙ্গে একটি করে কাহিনী, একদম নতুন স্বাদের কাহিনী আমি আপনাদেরকে শোনাবো, যে কাহিনীটি সত্যি হলে বড় সুন্দর হতো। আজকে সেই দিন। তার আগে বলি, আমার ইতিপূর্বে যে কথাবার্তা আপনারা শুনেছেন বিভিন্ন পোস্টে, যদি তা মন্দ লাগে তাহলে কমেন্ট করে মন্দ জানাবেন, নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে না জানালেও চলবে। তবে সকলকে বলবো, আমার মঙ্গলার্থে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপবেন, তাহলে পরের কথাবার্তা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকে একটি নতুন স্বাদের কাহিনী আপনাদের শোনাব। চন্দ্রিমা একটা ফলের দোকানে দাঁড়িয়ে ফল কিনছিল। হঠাৎ ওর চোখে পড়ে ঠিক পাশের সুপারমার্কেট থেকে সম্বিত 3 থেকে 4টে জামা কাপড়ের প্যাকেট নিয়ে হাত বোঝাই করে বেরিয়ে বাঁদিকে চলে যাচ্ছে। চন্দ্রিমা একটু অবাক হলো যে সম্বিত এখানে কেন, অত দূরে ওদের বাড়ি, এখানে কেন ও জামা কাপড় কিনতে এসেছে। মনে হলো হয়তো কারোর বাড়িতে এসেছে, কোনো উপহার সামগ্রী। কিন্তু সম্বিত কিনা ও নিশ্চয় হতে পারল না, কারণ বহুদিন সম্বিতের মুখোমুখি ও হয়নি। তাই একবার সম্বিত বলে ডেকে ও আবার ফল কেনায় মন দিল। ফলওয়ালাকে বলল যে ওই লোকটি কি করছে তুমি চুপচাপ আমাকে বলবে। ফলওয়ালা যা বলল তাতেও জানতে পারলো যে সম্বিত মাঝপথে দাঁড়িয়ে পড়ে, এদিক ওদিক তাকাতে থাকে অনুসন্ধিৎসু চোখে। কিছুক্ষণ পরে সে আবার নিজের পথে হাঁটা শুরু করে। চন্দ্রিমা ফলওয়ালাকে বুঝিয়ে সুঝিয়ে পরে ফল কিনবে। সে হঠাৎই সিদ্ধান্ত নিল সম্বিতকে অনুসরণ করবে, ফলো করবে। একটা নিরাপদ দূরত্ব রেখে চন্দ্রিমা হাঁটা শুরু করলো। দেখল সম্বিত এগিয়ে গিয়ে ডান দিক বাঁ দিক করে একটা হাউজিং কমপ্লেক্সে ঢুকে পড়ল। প্রশস্ত গেট ঠেলে ঢুকে গেট বন্ধ করে ঢুকে পড়ল। চন্দ্রিমার খুব বিপদ হলো। এই হাউজিং কমপ্লেক্সে ঢুকে গেলে কোন বিল্ডিং ও যাচ্ছে তা তো জানতেও পারবে না। তাহলে জানা হবে না যে সম্বিত এখানে এলো কোথায়। তবু একটা প্রচেষ্টা করলো জানবার। ও তাকে দেখলো যে হাউজিং কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে বেশ কিছু অভিজাত দোকানপাট আছে। তার মধ্যে একটি কফি শপও রয়েছে। ও টুক করে কফি শপে ঢুকে পড়ে। কফি শপের কালচে কাছে বাইরে থেকে ওকে দেখা যাবে না। 1 কাপ কফি অর্ডার দিয়ে ও বসে বসে কফি চুমুক দিতে থাকে আর ওই হাউজিং কমপ্লেক্সের দিকে চোখ রাখে। সম্বিতকে দেখতে পায় না। ভাবলো 2 থেকে 3 কাপ কফি খাবেও, অপেক্ষা কিছুটা করবে, কিন্তু খেতে হলো না। হঠাৎই ঠিক হাউজিং কমপ্লেক্সে ঢোকার গেটটির ডান দিকের বিল্ডিং এর 3 তলার বন্ধ জানলাটি টুক করে খুলে গেল।
এবং সম্বিত জানলার পর্দা সরিয়ে বাইরে উঁকি দিয়ে স্বাভাবিকভাবেই ঘরের আলো জ্বালল এবং ভেতরে ঢুকে গেল। চন্দ্রিমা নিশ্চিত হল যে সম্বিত এই ফ্ল্যাটে এসেছে, হয় কারোর বাড়ি অথবা নিজেই এখানে থাকতে এসেছে। কি উদ্দেশ্য আবার মাথায় চেপে বসল। তখন কফির দাম মিটিয়ে টুক করে ও হাঁটা দিল, আজকে ওর অফিস যাওয়া হবে না। ও হাঁটতে 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 ওখান থেকে অনেকটা দূর ও যে ফ্ল্যাটে থাকে, ও একটি ফ্ল্যাট বিল্ডিংয়ের 3 তলায় থাকে, একটি 1 কামরার ফ্ল্যাট কিনে ওরই এক কলিগ সে বিয়ে করে বিদেশ চলে যায়। তখন সে ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছিল, সুযোগ বুঝে চন্দ্রিমা ফ্ল্যাটটি কিনে নেয়। অর্থ ছিল কিছু, তাই দিয়ে কিনে নেয়। এবারে চন্দ্রিমা ফলটুকু কিনে তার ফ্ল্যাটে গিয়ে ওঠে, আরো 1 কাপ কফি বানায় নিজের ফ্ল্যাটে। তারপর কফি নিয়ে ব্যালকনিতে এসে বসে। ফিরে আসার সময় একটি দোকান থেকে ও কিছুটা লাল রং কিনে আনে। এবার এই ব্যালকনিতে বসে কফিতে চুমুক দেওয়ার সাথে সাথে ওর সামনে ওর অতীত ছপ করে হাজির হয়। এই সেই সম্বিত। এই সম্বিতই ওকে একদিন রাস্তার মধ্যে একেবারে আকস্মিকভাবে, অপ্রত্যাশিতভাবে ডেকে তার প্রেম নিবেদন করেছিল, যার জন্য চন্দ্রিমা কোনো ইঙ্গিত পূর্বে পায়নি, প্রস্তুতি ছিল না। এবং সর্বোপরি চন্দ্রিমা যে পরিবারের মেয়ে, সেটি একটি অত্যন্ত প্রাচীন মনস্ক, অর্থোডক্স, কনজারভেটিভ একটি রক্ষণশীল পরিবার। তারা অনেকটা 1930 সালেই আজও পড়ে আছে। এবং তার মধ্যে ভয়ঙ্কর হলো ওর মা ত্রিদেবী, একটি জাঁদরেল মহিলা। যেই সম্বিত ওকে আকস্মিকভাবে প্রেম নিবেদন করে বসেছে, তখন ও স্কুলে যাচ্ছিল। এটা ওর স্কুলের লাস্ট ইয়ার, 3 মাস পরে পরীক্ষা। যেই প্রেম নিবেদন করে বসলো, কি হলো চন্দ্রিমার মনের মধ্যে, ও ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে কেঁদে কেটে একসা করে দৌড় বাড়িতে। স্কুলে ওর আর যাওয়া হলো না। বাড়িতে পৌঁছতেই ওর মা, যে 8টি চোখ মেলে মেয়ের দিকে তাকিয়ে থাকেন, তিনি সন্দেহ করলেন এবং অবশ্যই ওর কাছ থেকে সমস্ত কথা আদায় করে নিলেন। সম্বিতকে ও চেনে বললে ভুল হবে, মুখ চেনে। সম্বিত কোথায় থাকে ও জানে না, এবং এ অঞ্চলের অনেকেই সম্বিতকে চেনে। তার বড় কারণ হলো সম্বিত এ অঞ্চলের খুব প্রসিদ্ধ অঙ্কের প্রাইভেট টিউটর, অনেকগুলো টিউশনও পড়ে। এমনকি চন্দ্রিমার 2 বান্ধবীও ওর কাছে পড়ে। ফলে সম্বিতকে চেনা খুব একটা অস্বাভাবিক নয়, ওর বাড়ির পক্ষেও নয়। চন্দ্রিমার মা যখন জানতে পারলেন ঘটনাটি, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন। এই ছোট্ট এবং স্বাভাবিক সাধারণ বিষয়টিকে তিনি পর্বত প্রমাণ করে তোলেন, চেঁচিয়ে মেচিয়ে পাড়া মাথায় করেন, এবং খবরটি সবার কানে চলে যায়। তিনি ভাবেনও না এতে আমার মেয়ের সম্মানহানি হতে পারে, তিনি বরং ভাবেন এতে আমি গৌরবান্বিত হব। আমার মেয়ে বিষয়টিকে গ্রহণ করেনি, সে বাড়িতে জানিয়ে দিয়েছে। ফলে চন্দ্রিমার যে অবস্থা হলো তা ভয়ঙ্কর। প্রথমত ওর বাবা এবং মা দুজনই
ওর স্কুল যাওয়া বন্ধ করে দিলেন। ক্লাস 9 পর্যন্ত চন্দ্রিমাকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো ওর মা। তারপরে আর বড় হয়ে গেছে মেয়ে, সন্দেহজনক কিছু দেখেননি, তাই এখন আর তিনি যান না। ফলে চন্দ্রিমা পরের একটি সপ্তাহ স্কুল যেতে পারেনি। সামনেই তার বার্ষিক পরীক্ষা, ফাইনাল ইয়ার। স্কুল এবার তাকে ছাড়তে হবে। চন্দ্রিমার কাছ থেকে বিষয়টা তার ক্লাসমেটরাও জেনেছিল। পরে চন্দ্রিমার পাশে দাঁড়ানো এসে ওর পিসিমা, অবিবাহিতা পিসিমা, যে পিসিমা ওদের বাড়িতেই থাকেন। তিনি চন্দ্রিমাকে এভাবে আটকে দেওয়া পছন্দ করলেন না এবং তিনি তার দাদা এবং বৌদির সাথে বিস্তর বিতর্ক করলেন যে ওকে পরীক্ষাটা দিতেই হবে, ওকে স্কুলে যেতে দিতেই হবে। চন্দ্রিমা আবার স্কুলে যাওয়া শুরু করলো এবং তখনই চন্দ্রিমার বান্ধবীরা চন্দ্রিমার থেকে জানতে পারল যে চন্দ্রিমা এমন কাণ্ড ঘটিয়ে বসে আছে। এবং চন্দ্রিমাও এমন কাণ্ড ঘটিয়ে বসে আছে তার পর মুহূর্ত থেকে। যখন থেকে এটি বড় সমস্যা হয়ে উঠল, তখন থেকে নিজের ওপরেই ওর ঘৃণা হচ্ছিল, এটা আমি কি করলাম। চন্দ্রিমার বান্ধবীরা চন্দ্রিমাকে প্রচণ্ড তিরস্কার করলো, গালবন্ধ করলো, নানা বিশেষণে ভূষিত করলো, যা শুনে চন্দ্রিমা কানে আঙুল দিল। কিন্তু বন্ধু বান্ধবীদের কাছ থেকে এইরকম ইন্ধন পেয়ে, এইরকম তিরস্কার পেয়ে চন্দ্রিমা কেমন যেন দ্রুত গতিতে রাতারাতি বদলে যেতে লাগলো। ওর মন, ওর মানসিকতা সবটা বদলে যেতে লাগলো এবং ও যেন একটি বিদ্রোহীন হয়ে উঠতে লাগলো, বিদ্রোহিনী। বাড়ির যে রক্ষণশীলতা তা মানলে পরে, মেনে চলতে গেলে ওর যে জীবনের ঘোর বিপদ, সেটাও বেশ বুঝতে পারল। এমনটা আর মেনে নেওয়া যাবে না, এই সিদ্ধান্তে চলেও এলো। কিন্তু বয়স কম, বিদ্রোহ করা অত সহজ নয়। পিসিমাকে ধরে ও তার পড়াশুনো চালিয়ে গেল এবং বাড়িতে কথা বলে দিল যে তোমরা আমার সঙ্গে কলেজ পর্যন্ত যেতে পারো, নিয়ে আসতে পারো, কোনো আপত্তি নেই আমার, কিন্তু পড়াশোনাটা আমার করতে দিতে হবে। যেই মাত্র পিসির উপরোধে ওদের বাড়ি থেকে ওর পড়াশোনাটাকে চালু রাখলো, তখনই ধীরে ধীরে চন্দ্রিমা হয়ে উঠল ঝাঁসির রানী। ওর বন্ধু বান্ধবীরা যতটা খোলাখুলি, যতটা শক্ত, তার থেকে কয়েক গুণ বেশি হয়ে গেল চন্দ্রিমা। এবং একদিন এমন হলো যে চন্দ্রিমা চাকরিতে জয়েন করলো টিসিএসে। ততদিনে ওর এমটেক পাশ করা হয়ে গেছে, উচ্চ পদ, ভালো মাইনে, বাড়ির প্রচন্ড বিরোধিতা, শুধু গায়ে হাত তোলা বাকি ছিল। কিন্তু চন্দ্রিমা একেবারে অনড় হয়ে থাকলো, তার সিদ্ধান্তে সে অবিচল হয়ে থাকলো। চাকরি সে করবেই, বিয়ে সে করবে না। তাদের বাড়ি থেকে তার বাবা মা বারংবার তার বিবাহের জন্য উদ্যোগ নিয়েছিল, বহু পাত্রপক্ষ এসেছিল, পাত্র এসেছিল, কাউকে চন্দ্রিমা পছন্দ করেনি এবং পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, আমি এখন বিয়ে করতে পারবো না। ওর রূপ দেখে কেউ আর সাহস করেনি ওর উপর চাপ সৃষ্টি করার। এমনকি বিষয়টা বাড়ির সঙ্গে বিরোধ এতদূর গেল যে একদিন বাড়ি থেকেও বেরিয়ে গেল। এতটাও চন্দ্রিমা করে ফেলল। এবং তখন সে টিসিএসে জয়েন করে গিয়েছে, একটি পিজি হয়ে থাকছিল সেক্টর 5-এ, তারপরে ফ্ল্যাট কেনা। কিন্তু এইখানে
সে নিরাপদে নিশ্চিন্তে একা একা জীবনযাপন করত, কাউকে ডিস্টার্ব করেনি, কারোর বিপদ বাড়ায়নি। কিন্তু ব্যান্ডেল থেকে সোজা সম্বিত এইখানে কেন? ফ্ল্যাটে সঞ্জীবকে জানালা খুলতে দেখে ওর স্থির বিশ্বাস হয়েছে ওটিতে আর কেউ থাকে না। ও ফ্ল্যাট সম্বিতের, কিন্তু এখানে সম্বিত কেন? মরতে এখানে এলো কেন? ওকে জ্বালাতে এলো কেন? এতকাল সম্বিতের সঙ্গে সাক্ষাৎ হয়নি। সম্বিত এখানে কবে এসছে তাও সে জানে না। কিন্তু তার সঙ্গে এই সাক্ষাৎ হওয়ার পর 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 সাক্ষাৎ হতে থাকল। এতে খুব অবাক হল চন্দ্রিমা, এবং অবাক হয়েছিল সম্বিত নিজেও। দ্বিতীয় দিন যে সাক্ষাৎ হলো সেটা সুপার মার্কেটে। এই সুপার মার্কেটে চন্দ্রিমা কখনো কোনো জিনিস কেনে না, তার কিনবার দোকান আলাদা। কিন্তু এদিন সে গিয়েছিল, এবং এই দিন শুধু যায়নি, পরপর 3 দিন যাওয়ার পর একদিন ওই সুপার মার্কেটে সম্বিতের মুখোমুখি সে পড়ে যায়, এবং সম্বিতকে উপজে সেই ও নিজেই পরিচয় দেয়, এবং সম্বিতকে অবাক করে দিয়ে প্রায় জোর জবরদস্তি করে সম্বিতকে নিয়ে একটি কফি শপে যায়। কিছু কথা বলতে চায়, ওর বলার আছে অনেক কিছু। সম্বিত বাধ্য হয় যেতে। প্রথমে ওকে দেখে, ওকে এগিয়ে এসে কথা বলতে দেখে সম্বিত ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কারণ মেয়েটিকে সম্বিত ভয় পেতে শুরু করেছিল আর কোন বিপদে সে জড়িয়ে পড়বে। কফি শপে নিয়ে যায়, সেখানে সম্বিত বসে কফির অর্ডার দেয় চন্দ্রিমা নিজেই। এখানে বসে সম্বিতের চোখের সামনে পলকের মধ্যে তার যে একটি অতীত চন্দ্রিমাকে জড়িয়ে ঝপ করে সামনে এসে গেল। সম্বিত কখনোই চন্দ্রিমাকে এভাবে প্রপোজ করত না, সে দুঃসাহস ওর ছিল না। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই অঞ্চলে ও বিখ্যাত প্রাইভেট টিচার অঙ্কের, একটা সম্মানের বিষয় আছে। সেই সম্মানটি যদি কোনো কারণে ক্ষুণ্ণ হয় তাহলে ওর একটা উপার্জন বন্ধ হয়ে যাবে, তখন ও চাকরি পায়নি। এই আশঙ্কায় ও কাজটা করতো না। কিন্তু চন্দ্রিমাকে দেখার পর চন্দ্রিমা যে ওর ক্রাশ হয়ে যায়, এটা ও বন্ধু মহলে বলে ফেলে, আর বন্ধুরা ওকে যাচ্ছে তাই বলে তিরস্কার করে, গালমন্দ করে, এবং তাদের একটাই বক্তব্য, ফলাফল যাই হোক তুই জানাচ্ছিস না কেন? মেনে সে নিতে নাও পারে, তো তার স্বাধীনতা, তুই তোর মনের কথাটি জানাচ্ছিস না কেন? তাই সম্বিত সাহসে ভর করে চন্দ্রিমার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপর যা ঘটে গেল সেটি ইতিহাস। সম্বিতের বাড়ি পর্যন্ত জেনে গেল চন্দ্রিমার মায়ের জন্য যে সম্বিত এই কাণ্ড ঘটিয়েছে। এমনকি সম্বিতের প্রাইভেট টিউশনগুলো টুক 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 করে চলে যেতে থাকলো। কেউ আর সম্বিতকে দিয়ে তাদের বাড়ির ছেলে মেয়েকে পড়াতে চায় না। মাস্টার মশাইয়ের প্রতি সমস্ত ভরসা, সমস্ত শ্রদ্ধা এই একটি ঘটনায় ঘুচে যায়। সম্বিত ডিপ্রেশন পড়ে যায়, এবং ডিপ্রেশনে সে এতটাই পড়ে যে সে আত্মহত্যা করতেও উদ্যোগ নিয়েছিল। বেঁচে থাকবার একদম ইচ্ছে ছিল না। অসম্মান, ব্যর্থতা ইত্যাদি তাকে চেপে ধরেছিল, হয়তো একটা ইগোও তাকে চেপে ধরেছিল। কিন্তু আত্মহত্যা সে করতে পারেনি, বেঁচে যায়। তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় দুর্গাপুরে তার মামার বাড়িতে। এই মামার বাড়িতে ওর মামাতো দাদা, তিনি একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট। তার সান্নিধ্যে সে
সম্বিত ধীরে ধীরে বাস্তবকে চিনতে পারে, তার শিক্ষা হয়, তার দীক্ষা হয় নতুন করে। সম্বিত আবার তার পুরনো জীবন ধীরে ধীরে ফিরে পায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, আবার চাকরির পরীক্ষা দেওয়া শুরু করে এবং চাকরি পেয়ে যায়। এই সম্বিতের অতীত। ফলে চন্দ্রিমা ওর কাছে এক ভীতিকর পাত্রী। আজ কেন চন্দ্রিমা ওকে ডেকে নিয়ে আসলো কফি শপে তাও বুঝতে পারে না। শুধু দেখতে পায় চন্দ্রিমার কপালে একটি বড় সিঁদুরের টিপ চকচক করছে আর সিঁথিতে একটু ছোঁয়া সিঁদুর। খুব অবাক হয়। ওখানে বসেই চন্দ্রিমা জানতে চায় সম্বিতের জীবনের কথা এবং চন্দ্রিমা জানতে পারে যে সম্বিত বিবাহ করেছে এবং তার একটি ছেলে আছে, পুত্র সন্তান। সম্বিত চন্দ্রিমার থেকে সাহস পেয়ে তাকেও জিজ্ঞাসা করেছে এখানে তার শ্বশুরবাড়ি কিনা। চন্দ্রিমা বলেছে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি এখানে। কোথায় জিজ্ঞাসা করেছে, তখন ও ভুল ঠিকানা দিয়েছে। চন্দ্রিমা সঠিক ঠিকানা দেয়নি। কিন্তু যখন চন্দ্রিমা সম্বিতকে জিজ্ঞেস করেছে তুমি এখানে কোথায় থাকো, সম্বিত ঠিকঠাক বলেছে। চন্দ্রিমা বুঝতে পেরেছে ও মিথ্যে কথা বলছে না এবং চন্দ্রিমা জিজ্ঞাসা করেছে তুমি এখানে কেন, ওই ব্যান্ডেল থেকে তুমি এখানে কেন, কি কাজ তোমার এখানে? বললো আমি মেট্রো রেলে কাজ করি, এখানে একটা প্রজেক্ট চলছে, আমার এখানে আপাতত পোস্টিং, কতদিন আমি জানি না। ওই আবাসনের একটি ফ্ল্যাট আমি সরকারি অর্থে ভাড়া নিয়ে আছি, যে কোনো দিন চলে যাব, আমার ফ্যামিলি ব্যান্ডেলই আছে। চন্দ্রিমা জানায় যে তার শ্বশুরবাড়ি ওখানে এবং সে আজ ভালো আছে। শুধু সম্বিত ভুল করে আবার বলে বসে এত বড় করে সিঁদুরের টিপ পড়েছো কেন, তোমার কপাল তো ছোট। বলেই নিজে হেসে দেয়। কিছুটা সাহস সঞ্চয় হয় এবং সে বুঝতে পারে চন্দ্রিমা আজ ক্ষতিকর নয়। এরপর অদ্ভুতভাবে নানা স্থানে, এই সুপার মার্কেটে, অটোতে, বাসে বারবার সাক্ষাৎ হতে থাকে ওদের দুজনের, বারবার। এবং ওরা সাক্ষাৎ করে, নানা কথাবার্তা বলে, গল্প গুজব করে। একদিন সম্বিত প্রশ্নও করে যে তোমার সঙ্গে যখন দেখা হয় তুমি একা, তোমার হাজব্যান্ড কোনোদিন তোর সঙ্গে থাকেন না? চন্দ্রিমা জানায় ওটা হচ্ছে একটা প্রাপ্তিযোগের ব্যাপার। তোমার সঙ্গে যখন দেখা হয় তখন ঘটনাবশত সে থাকে না, কারণ সে উচ্চপদস্থ কর্মচারী, খুব সকালে বেরিয়ে যায়, একটু বেশি রাত্রি ফেরে 9টা-10টা বেজে যায়, আমার সঙ্গে সে থাকে না। তাহলে তুমি কি করো এই সারাক্ষণ, তুমি একা একা ফ্ল্যাটে কি করো? ও জানায় আমি তো চাকরি করি TCS-এ। সম্বিত অবাক হয়, ওই বাড়ির মেয়ে, সে TCS-এ চাকরি করে। তখন সম্বিত প্রশ্ন করে তুই চাকরি করো TCS-এ? চন্দ্রিমা জানায় হ্যাঁ আমি তো আমি এমটেক করেছি, আমি চাকরি করি এখানে। এখানে থাকো কেন, ব্যান্ডেলে কেন তুমি নেই? ব্যান্ডেল থেকে এখানে আসা সম্ভব নয়, এত দূরত্ব মেনটেন করা সম্ভব নয়, তাই আমি এখানে আছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। ও বলে না যে ফ্ল্যাটটা কিনেছি। আমি আমার স্বামী একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এখানে থাকি, শ্বশুরবাড়ি এখানটাই ঠিক নয়, দূরে। এমনই একদিন ওরা দুজনে একটি পার্কে বসেছিল সল্ট লেকে। এই দিন বসে বসে চীনাবাদাম চিবুতে চিবুতে সম্বিত হঠাৎই চন্দ্রিমাকে অবাক করে দিয়ে বলে বসে যে চন্দ্রিমা আমি অনেক ভেবে দেখলাম, এই যে তোমার আমার মধ্যে সাক্ষাৎ হচ্ছে ঘটনাবশত, ইনসিডেন্টালি,
এটা কিন্তু ইনসিডেন্টালি হচ্ছে না। আমরা নিশ্চয়ই ইচ্ছে করে সাক্ষাৎ করছি। অন্তত আমি তো করছি, তোমার কথা বলতে পারি না। আমি তো করছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আমার ইচ্ছে হচ্ছে। কিন্তু এটা আমি ভালো করছি না। তুমি কি ভাবছো জানি না, তুমিও এটা ভালো করছো না। কারণ তোমার স্বামী আছেন, তিনি এখানেই থাকেন, তার সাথে আমার কোনো পরিচয় তুমি করিয়ে দাওনি। আমাদের মধ্যে যে সাক্ষাৎ হয়, আমরা যে কফি খাই, আমরা যে কোনো রেস্তোরাঁয় যাই, আজ পার্কে বসে গল্প করছি, সে খবর তুমি জানেন না। এটা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। অন্যায় হচ্ছে দুটো। একটা, তার কাছে এই ঘটনা গোপন রাখাটা অন্যায়, এটা তার চোখে ইলিসিট রিলেশন। আর এর দ্বারা তোমার এই দাম্পত্য জীবনে ভয়ানক ক্ষতি হতে পারে। আমি তোমার জীবনে ক্ষতি করতে পারি না। আমি তোমাকে আজও ভালোবাসি। যদিও আমি বিয়ে করেছি, তথাপি তোমাকে আমি আজও ভুলিনি, চেষ্টা করেছি। সুতরাং আমার সিদ্ধান্ত হলো, তুমি আগামী রোববার আমাকে তোমাদের ফ্ল্যাটে নিমন্ত্রণ করবে এবং তোমার স্বামীর সাথে আমার পরিচয় করিয়ে দেবে। চন্দ্রিমা ঘোর আপত্তি করে, কেন? আমি তো তোমাকে বলিনি আমার সাথে তোমার স্ত্রীর পরিচয় করিয়ে দাও। সেটাও তো ইলিসিট রিলেশনের ক্ষেত্রে তার চোখে পড়বে। সম্বিত জানায় আমার স্ত্রী তো এখানে থাকেন না, তিনি তো ব্যান্ডেলে। আমি বাড়ি গিয়ে তাকে জানাবো আমি তো এখন ব্যান্ডেলে যাচ্ছি না। কিন্তু তুমি তো এখানে থাকো, তোমার তো তেমন সমস্যা নেই। তবে তুমি তার সাথে আমার পরিচয় করিয়ে দেবে না কেন? তুমি প্রশ্ন কেন আনছো? আমি তোমার মঙ্গল চেয়ে বলছি। আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগবে না, তোমার গায়ে লাগবে, আমি সহ্য করতে পারবো না। আর যদি তুমি আমাকে না নিয়ে যাও, আজকেই আমাদের শেষ সাক্ষাৎ। আমি তোমার সঙ্গে আর সাক্ষাৎ করব না। চন্দ্রিমার কেমন যেন মনে হয় সম্বিত সেই দিনকার প্রতিশোধ নিচ্ছে। ও কেঁদে ফেলে, চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে, চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। সম্বিত অবাক হয়, আমি এমন কি তোমাকে বললাম তুমি কাঁদছো? কি আমি অন্যায় বলে ফেলেছি বল, আমি ক্ষমা চেয়ে নেব। চন্দ্রিমা জানায়, তোমার একটা সত্যি কথা বলা হয়নি, আমার বিয়ে হয়নি, আমি বিয়ে করিনি। সম্বিত আরো অবাক, তুমি অবিবাহিতা? তাহলে তোমার কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, এসব কিসের? বলছে এটা সিঁদুর নয়, তুমি সিঁদুর চেনো না, এটা লাল রং মাত্র। শুধু নিজেকে ঢেকে রাখবার জন্য রং আমি মাথায় চাপিয়েছি। তোমার সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, বুঝতে পেরেছিলাম একদিন দেখেই সেই দিনকার ঘটনার কথা ও খুলে বলে। আমি তাই আমার সম্মানের কথা ভেবে তোমার সামনে আমাকে বিবাহিতা দেখাবার জন্য আমি এগুলো করেছি। বিয়ে আমার হয়নি। সম্বিত অবাক হয়, কি সাংঘাতিক! ওই মেয়ে এমন সাংঘাতিক হতে পারে সম্বিত কল্পনাও করতে পারে না। সে বলে, কেন তুমি বিয়ে করনি? কি কারণ? তুমি তো আমাকে পছন্দ করো না, ভালোবাসো না। তুই সেদিনকে যে আচরণ করেছো তাতে তো আমি এটা স্পষ্ট বুঝতে পেরেছি। তাহলে কেন তুমি বিয়ে করনি? চন্দ্রিমা জানায়, আমি চেষ্টা করেছিলাম। আমাদের বাড়ি থেকে যে যে পাত্রপক্ষ এসেছিল, পাত্র নিজে এসেছিল, তাদেরকে পছন্দ করবার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু ওদের কারোর মধ্যে সম্বিত ছিল না। তোমার সঙ্গে ওই আচরণ করার পর বাড়িতে গভীরভাবে ভাবতে বসে আমি বুঝলাম যে আমি কি বোকামি করেছি, কি ভুল করেছি। এবং সেই দিন থেকে আমি মনে মনে স্থির করেছিলাম, সম্বিতকে জীবনে না পেলে কাউকে নয়।
সম্বিত অবাক হয়ে যায় কথা শুনে। ভাবতেই পারেনি চন্দ্রিমা ওকে ভালোবাসে, এতদিন সে বসে আছে সম্বিতের জন্য। সম্বিত উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, চন্দ্রিমা বাড়ি চলো, আমাদের যেদিন গেছে তা বোধহয় একেবারেই গেছে। চন্দ্রিমা বলে, কেন এ কথা কেন বলছো? তোমার কাছে আমিও একটা সত্যি কথা বলিনি, সেটি বলে দিই, তারপর বাড়ি যাবো দুজনেই। আমাদের জীবন মধ্যে এখানে শেষ হয়ে যাবে। চন্দ্রিমা বলে, কি সত্যি কথা আমার কাছে বলনি? আমিও বিবাহ করিনি, আমার কোনো পুত্র সন্তান নেই, কোনো ছেলে নেই, আমার কোনো স্ত্রী নেই। কি করে বিবাহ করবো বলো? যে তোমাকে একবার মন থেকে ভালোবেসেছি এবং আমার ভালোবাসার কথা জানিয়েছি, তোমাকে পাশে সরিয়ে রেখে আরেকটি নারীকে আমি পারিনি চন্দ্রিমা, ক্ষমা করো, আমি পারিনি। চন্দ্রিমা খুব জোরেই কেঁদে ফেলে। এই পরিণামের জন্য প্রস্তুত ছিল না, ও একদম প্রস্তুত ছিল না। চন্দ্রিমা ভেবেছিল যে তাদের দুজনের মধ্যে একজন তো তবু সংসার জীবনে সুখী, বিবাহ করেছে, সন্তান আছে, কিন্তু সম্বিত এ কি শোনালো। চন্দ্রিমা উঠে দাঁড়িয়ে সম্বিতের দু কাঁধে হাত রেখে বলল, সত্যি কি আমাদের যেদিন গেছে তা একেবারেই গেছে? আর কোনো কথা তাদের মধ্যে সেদিন হয়নি। নমস্কার। আমার আবার অনুরোধ, যদি এ কাহিনী ভালো লাগে, যদি আর যা কিছু আমি পোস্ট করেছি ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপবেন, তাহলে নতুন নোটিফিকেশন আপনি পাবেন। শুভরাত্রি, ভালো থাকুন সকলে।